জি আব্বা। জাফর সাহেব ফোন কেটে দিতে জাবির মাথায় হাত দিল। পুনরায় রিং বাজতেই ইচ্ছে হলো ফোনটা বন্ধ করে দিতে। পূর্বের মতো ক্রোধ সংযত করে রিসিভ করলো। মোটা পুরুষালী স্বরে কেউ একজন প্রশ্ন করলো। জামাই কেমন আছো? বিস্মিত হলো, ভাবতে থাকলো কলদাতার ব্যাপারে। সালাম দিল। ও পাশ থেকে বলল, ওহো, তোমার কাছে তো আমার নাম্বারই ছিল না। আমি তোমার শ্বশুর, ভবিষ্যৎ ওস্তাদ আলাউদ্দিন খাঁ। গান গাইতে এবং বাজনা বাজাতে পছন্দ করি। গান পছন্দ করো? কি জবাব দিবে ঠাউর করতে পারছে না, তবুও বলল, জি করি, তবে শোনার সুযোগ হয় না। অতি দুঃখজনক ঘটনা। গান শুনবে? বাসায় আসো না কেন? আমার একজন মাস্টার আছে, সে আমাকে প্রতিদিন গান শেখায়, বাদ্যযন্ত্র বাজানো শেখায়। এসে আমার সাথে জয়েন করো। জামাই শ্বশুর জমবে ভালো। আগে বলতো মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে, এখন বলবে জামাই শ্বশুর যেখানে গান বাজনা সেখানে। হা হা হা। স্তব্ধ জাবির প্রতি উত্তরের ভাষা ভুলে গিয়েছে, তবে তার হাসি পাচ্ছে। তার জীবনের মজার চরিত্রের একটি হতে যাচ্ছেন তিনি। শ্বশুর মানুষটা বেশ রসিক আন্দাজ করতে পারছে। তাহলে কি তার মেয়েও রসিক? কিন্তু মেয়ের কথাই তো মনে হয় সে খুব স্পষ্ট ভাষী। ও পাশ থেকে পুনরায় জিজ্ঞেস করলো, আসবে তো? জি আসবো সুযোগ করে। বললে হবে না, আসতেই হবে। আর বাড়িটা কেমন খালি খালি লাগে? বিয়ে করছো, নাতি নাতনির মুখ দেখাবে না? ও আচ্ছা, নিজেরাই নিজেদের মুখ দেখনি এখন অবধি শুনলাম। হা হা, হাউ ফানি। এখনকার যুগেও এসব হয়, তোমাদের না দেখলে বিশ্বাসই হবে না। তোমরা তো সেই লাইলি মজনুর যুগে চলে গেলে। ভালো জীবনে নতুন অভিজ্ঞতা থাকা ভালো। সে যাই হোক, ওসব তোমাদের ব্যাপার। বাড়ি আসো একদিন, আমার হাতের গরম গরম পকোড়া খাওয়াবো। এই স্বাদ কেউ ভোলে না একবার খেলে। আচ্ছা, এই যে ধরো, রোশনের সাথে কথা বলো, আমি একটু বাঁশি বাজাতে গেলাম। খুব ভালো না বাজালেও বাঁশির প্রাইমারি ক্লাসে আছি। এসো, তখন শোনাবো। ভালো থাকো। জি, আসসালামু আলাইকুম। রোশনির হাতে ফোন ধরিয়ে ভদ্রলোক চলে গেলেন। রোশনি কানে ফোন লাগিয়ে বলল, হ্যালো, কে? কেমন আছো অপরাজিতা? মুখটা অনুভূতিতে কম্পিত হলো। ডাইনিং থেকে নিজের রুমের দিকে পানির বোতল নিয়ে যাচ্ছিল। মধ্যে বাবা আটকে ফোন ধরিয়ে চলে গেল। বাবাও অদ্ভুত ছেলে মানুষই করে। ভদ্রতার সহিত জবাব দিল, আমি কেমন আছি তা জেনে কি করবে? খোঁজ খবর তো নাও না। বিয়ে হলো 1.5 মাস, অথচ সেদিনের পর এসে একবার দেখেও যাওনি বেঁচে আছি কি মরে গেছি। কথা মাঝেই স্পষ্ট অভিমান প্রকাশিত। ক্ষমা প্রার্থী হয়ে জবাব দিল, ভুল হয়েছে, দুঃখিত। শোনো, নেহাত বাবা জোর করে ফোন ধরিয়ে দিল, না হলে কথাই বলতাম না। তোমার মাঝে বিরাট সমস্যা আছে। কি সমস্যা? তুমি বউকে ভালোবাসতে পারবে না, কারণ ভালোবাসতে হলে কিছু কোয়ালিটি প্রয়োজন, যার কোনোটি তোমার মাঝে দৃশ্যমান হচ্ছে না। বউকে ঘুরতে নিয়ে যেতে হয়, প্রেম করতে হয়, গান শোনাতে হয়, আইসক্রিম ফুচকা খাওয়াতে হয়, পার্কে বৃষ্টিতে ভিজতে হয়, হাত ধরে হাঁটতে হয় এবং কপালে চুমু খেতে হয়। স্বামী হিসেবে অস্বাভাবিক প্রাণী তুমি। সুতরাং তুমি 1 বা 1.5 মাস কেন, 1 বছর না এলেও আমার কিচ্ছু এসে যায় না। রাখছি। ফোন কেটে গেল। টেবিলের উপর ফোন রেখে নির্লিপ্ত ভঙ্গিতে ভাবছে, সত্যিই কি সে অস্বাভাবিক প্রাণী? আচ্ছা, তার কি এখন হাসা উচিত? চেয়ার ছেড়ে উঠে দরজা লক করে টেবিল ঘেঁষে দাঁড়িয়ে হাসলো। খুব সামান্য হাসলো। মনে মনে ভাবলো, জীবন থেকে হাসিটাই হারিয়ে গিয়েছে, চাইলেও এখন হাসতে পারে না। সময় মানুষকে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য করে মাঝে মাঝে। ছোট ভাইটার মাস্টার্সের সেমিস্টার ফাইনাল শেষ। 2 দিন আগের বখাটে বাউন্ডুলে জিহাদের মাঝে এত পরিবর্তন আসার কারণ আজও অজানা জাবিরের। মানুষ পরিবর্তনশীল। সকালে ভাইয়ের অফিসে এসে বুঝদারের মতো বলল, আপনি এত দুশ্চিন্তা করবেন না ভাইয়া, মাসের শেষের ইনস্টলমেন্টের টাকা দুজন মিলে দিয়ে দেব। জাবির মাথা নেড়ে প্রশ্ন করল, তোর ধারণা আছে কত আসবে? আমি ডাউন পেমেন্ট দেওয়ার পরও অনেক বড় অ্যামাউন্ট দিতে হবে মান্থলি। ফ্ল্যাটটা নেওয়া ঠিক হবে না, তাই না ভাইয়া? জাবির কিঞ্চিত হেসে বলল, ফ্ল্যাটটা না নিলে যে তোদের রাস্তায় রাস্তায় থাকতে হবে, বাড়িতে না যাওয়াতে আব্বা রাগ করে আছেন। ভাড়া বাসায় আর কত টাকাগুলাই জলে যায়। রোমা শামা হোস্টেলের খাবার না পারতে গিলছে, তবুও কোনো অভিযোগ নেই। তুই বেশিরভাগ সময় বাইরে বাইরে ঘুরে টিউশনি করিস,
এখন খাবারটুকু বাড়িতে খাস না। এসব তো আমি জীবিত থাকতে হওয়ার কথা ছিল না। ভাইয়া, আমরা ভালো আছি। আমাদের সব চিন্তা আপনাকে নিয়ে। এত শখের জায়গাটুকু বিক্রি করে দিবেন, নিজের জন্য তো কিছুই রাখলেন না। ও একটাই তো সম্বল আছে, আব্বা রাতে ঘুমায় না আপনার চিন্তায়। সবই জানি, বাড়ি করার সামর্থ্য নেই। জায়গা দিয়ে কি হবে, মাথা গোজার ঠাঁই না থাকলে। কাল ফ্ল্যাট দেখতে যাব ইনশাল্লাহ। রোমা শামাকে আগে থেকে কিছু জানানোর প্রয়োজন নেই, ওঠার সময় সারপ্রাইজ পাবে। আছেই কয়দিন বোন দুটো আমাদের কাছে। পরের বাড়ি চলে গেলে কি আর ওদের জন্য কিছু করার সুযোগ পাবো? যতদিন আমরা দুই ভাই আছি ওদের যেন কোনো কষ্ট না হয়, দেখার দায়িত্ব তো আমাদের। আপাতত কাউকে কিছু বলিস না। ঠিক আছে ভাইয়া। মেসি এসে বিছানায় মাথা এলাতেই শুরু হয়ে গেল ভজন গীত। এতদিন শুনে এসেছে পূর্ণিমার রাতে এই অমন পাগলাটা জেগে উঠে। আজ চাক্ষুষ প্রমাণ পাচ্ছে। এবার মনে হচ্ছে মাথার মাঝে কেউ জোরে হাতুড়ি দিয়ে বাড়ি মারছে। ছেলেটা স্বভাবে ভালো, কিন্তু বিচার বুদ্ধিতে এখনো পরিপক্ক হয়নি। এই বাসায় আরো তিনজন তার ব্যবহারে বেশ বিরক্ত। তিনজনই স্টুডেন্ট, ভয়ে কিছু বলতে পারে না। বয়সে বড় একজন, তাই তার উপর ছেলেগুলো সব রকমের সুযোগ পায়। সারাদিন মানুষটা ঘরদোর পরিষ্কার করে এবং রান্না করে। তার মাথায় একটাই সমস্যা, যা এখন প্রকট রূপ ধারণ করেছে, কারণ আজ পূর্ণিমা। জাবিরের বিশ্ববিদ্যালয়ের বন্ধু অমল দাস। বাংলা সাহিত্যে তার বিশাল দখল। কবি হওয়ার ব্যর্থ চেষ্টার আজ 10ম বছর। কোনো প্রকাশনী তার কবিতা প্রকাশে রাজি হয় না। কবিতার সাথে সে তার সারমর্ম তর্জমা করে দেয় পাণ্ডুলিপিতে। তার বিশ্বাস একদিন জাতীয় শিক্ষাক্রম বোর্ড বাংলাদেশ তার বই পাঠ্য বই হিসেবে প্রকাশ করবে। স্বপ্ন দেখা ভালো, তবে ঘুমিয়ে নয়। এ কথা মাথায় রেখে দিনরাত পরিশ্রম করে জেগে জেগে কবিতা লিখে। পূর্ণচন্দ্রের রাতে তা জাহির করে। কবিতা তার রন্ধ্রে রন্ধ্রে। কিছুক্ষণ আগে নিশ্চয়ই ছেলেগুলোকে কবিতা শুনিয়ে এখন এসেছে তাকে শোনাতে। কপালের উপর থেকে হাত সরিয়ে অনুনয় করে অমলকে বলল। একটু ঘুমাই। কবিতার স্বরে টেনে টেনে বলল। ঘুমাবে বন্ধু? আগে শোনো, অমলের সিন্ধু সিন্ধু নয়তো কেবল এ যেন কাঠ ঢাকা ভোরের ঘাসের শিশির বিন্দু। শিশির যেন জল নয়, তবে স্নেহের সমুদ্র। আমাকে কি ভিজাইতে পারবি শিশিরের জল তন্দুর? দিন পাশেক নাইতে নামিনি শিশিরের আশায়, আজ তবে মিলল দেখা, ফিরিব কাকের বাসায়। জাবির শোয়া থেকে উঠে বসে আহত দৃষ্টিতে চেয়ে আছে। কি জাতের কবিতা এটা? বাপের জন্মে এমন কবিতা শুনিনি। এই কবিতা আবার বাংলাদেশ শিক্ষাক্রম বোর্ডের পাঠ্য হবে? এমন হলে জাবির নিজের বাচ্চা কাচ্চাকে এই বই কখনোই পড়তে দেবে না। পাশের রুম থেকে ছেলে তিনটা দরজার সামনে এসে জাবিরের প্রতিক্রিয়া দেখছে উকি দিয়ে। অমল জাবিরের পাশে বসে বলল। সরি, উঠে যেও না বন্ধু, তর্জমাটা শুনে যাও। শিশিরের বিন্দুতে আমি গোসল করতে চাই, নতুন কবিতার রচনা করতে চাই। গত 5 দিন গোসল করিনি আমি এই তপস্যায়। কাকের বাসায় নাকি অনেক সুখ, কোকিলও ডিম পারে। আমি শিশির জলে স্নান সেরে কাকের বাসায় বাস করতে চাই। নির্লিপ্ত গলায় জাবির প্রশ্ন করল। 5 দিন গোসল করিসনি? না, আরো 5 দিন করব না, যদি আজ কাকের বাসা খুঁজে পাই। জাবির হাতের ইশারায় ছেলে তিনটাকে ডাকলো। ছেলে তিনটে মুখটাকে বাংলার পাঁচের ন্যায় করে দাঁড়িয়ে আছে সামনে। জাবির বলল। এমন ভূতে ধরলে কি মেডিসিন দাও পাগলটাকে? বন্ধুর দিকে তাকিয়ে অমর বলল। এভাবে বলতে পারলে আমাকে? কবি হওয়ার যদি দোষের হয়, তবে আমি 1 বালতি জলে আত্মহুতি দিতে চাই। যদি সেভাবেও না মরি, তবে রাস্তায় দাঁড়িয়ে সমস্যারে প্রতিবাদ করতে বলতে চাই, কেন এই সমাজের এত বাধা একজন নবী কবির জাগরণে? খালাম্মার ফোন নাম্বারটা দে। কি কারণে? তোকে একটা বিয়ে দিতে বলি। না, এ হতে পারে না। আমি বিয়ে করে কোনোভাবেই পরাধীন কয়েদি
অধীনস্থ স্বামী হতে চাই না, আমি মুক্ত পাখি হতে চাই। তবে ঘুমাতে দে, মাথাটা ভীষণ যন্ত্রণা করছে। এই তোমরা তিনজনও পড়তে যাও। মন খারাপ করে অমল এক থাল ভাত নিয়ে বসলো। জাবির হেসে ঘুমানোর জন্য চোখ বুঝলো। সে অবস্থাতেই বলল, খেয়ে গোসল করবি। একটা মানুষ 5 দিন গোসল না করে আছে আমার সাথে, অথচ আমি টেরই পেলাম না। যদি না করিস, গায়ে তোর এক বালতি পানিতে আত্মহুতি দেওয়ার সুপ্ত ইচ্ছে পূরণ করিয়ে দিব ঘুমের মাঝে। ঘুম থেকে উঠেই এমন কিছু দেখতে আশা করেনি। সামনের চেয়ারে বাবা বসে আছে। বাবাকে দেখে নিঃশব্দে উঠে বসলো। জাফর সাহেব রেগে বললেন, বাবাকে অমান্য করা শিখে গেছো তাই না? এসব কাজ তোমার কাছ থেকে আশা করিনি। ও বাড়িতে আমি আর যাব না। অমল, এখানে আমার একটা ব্যবস্থা করো। জাবির কিছু বলার আগে হাত দেখিয়ে থামিয়ে দিলেন জাফর সাহেব। শক্ত করে বললেন, দুটো কথা, এক বাড়ি ফিরবে, 2 আমি এখানে থাকবো আজ থেকে। দীর্ঘশ্বাস ফেলে জিহাদের দিকে তাকিয়ে বলল। আমার ব্যাগটা গুছিয়ে নে, ফ্রেশ হয়ে আসছি। জাবির ওয়াশরুমে ঢুকতেই বাবা এবং জিহাদ মুচকি মুচকি হাসছে। রাতেই জিহাদ বাবাকে ফ্ল্যাটের ব্যাপারে সব জানিয়ে দিয়েছে। জাফর সাহেব চান না ছেলে জায়গাটুকু বিক্রি করুক, তাই দুজন যুক্তি করে এখানে আসা। ফ্ল্যাট যদি কিনতেই হয় তবে সে ব্যবস্থা এবার নিজে করবে। বাড়িতে কিছু জায়গা আছে যার ব্যাপারে জিন্নাত বেগম জানেন। এখন বাকি রোমা শামাকে ফিরিয়ে আনা। নিজের ঘর পেয়ে মেয়ে দুটো বেশ উৎফুল্ল। রোজিনা এতদিন পর ছেলে মেয়েদের দেখেও যেন খুশি হলো না। তার মনে এক জেদ। এরা 3 ভাই বোন রক্তের সাথে বেমানি করেছে। সাবিনাকে দূরে ঠেলে দেওয়া যেন রোজিনার কাছে মহা অপরাধ। জাফর সাহেব দুপুরে খাবার টেবিলে সকলকে একসাথে খেতে বসতে নির্দেশ দিলেন। আসার পর বাড়ির হাড়িও আলাদা হলো। রোজিনা এবং সাবরিনা নিজেদের জন্য রান্না করলো। রোমা, শামা এবং জিহাদ বাকিদের জন্য রান্না করলো। জাবিরের কাছে এসব ব্যাপার দেখতে ভালো লাগছে না। তার ইচ্ছে হচ্ছে মাকে বসিয়ে একটু বোঝাতে, কেন এভাবে সবাইকে কষ্ট দিচ্ছে। সে তো চাই মিলেমিশে থাকুক। মায়েরা কি এমন হলে হয়? মা যাতে আগলে রাখে, অথচ তার মা কেন ভিন্ন? এক সন্তানের ভালোবাসায় এতটাই অন্ধ যে বাকি 4 সন্তান তার কাছে তুচ্ছ। জাফর সাহেব খাওয়া শুরু করলেন। খেতে খেতে জাবিরকে বললেন, আগামীকাল গিয়ে বৌমাকে নিয়ে আসবে। তোমার দাদি আসছে কিছুক্ষণ পর। বৌমা এখান থেকে একটু পরিবেশ বুঝুক। তাকে এই পরিবেশ খাওয়াতে হবে। যেহেতু না বুঝে অনেক বড় একটা ভুল আমাদের হয়েছে, শোধরাতে হবে। অমন ফুটফুটে মেয়েকে এমন পরিবারের বউ করা একবারেই অনিশ্চিত কাজ হলো। তুমি আমার রতন হলেও এই বাড়িতে বেশি কিছু বিষাক্ত পানি নিয়ে থাকে হচ্ছে আমাদের, আমরা নিরুপায়। জিহাদ প্রশ্ন করল। ভাবি কি এইভাবে আসতে চাইবে? জাফর সাহেব বললেন, হ্যাঁ, আমি খালাম্মা এবং বেহায়ের সাথে কথা বলেছি। যেহেতু বৌমার পরীক্ষা শেষ, এসে কয়েকদিন থাকুক। অনুষ্ঠান করবে আরো 2 মাস পর, বেহায়ের বড় ভাই দেশের বাইরে থেকে আসলে। রোমা শামা খুশিতে বলল। বাবা, আমরাও যাই ভাবিকে আনতে। জাফর সাহেব সাথে সাথে বললেন, এক কাজ করো, তোমরা 3 জন আম্মুর সাথে যেয়ে বৌমাকে নিয়ে আসো। জাবির, অফিস থেকে 2 দিনের ছুটি নাও, বাসায় সময় দাও, কাল সব কাজ গুছিয়ে আসবে। জাবির চমকে বলল, আব্বা, আমি অন্যজনের অধীনে চাকরি করি, বললেই ছুটি নেওয়া যাবে না। আর ছুটি নিয়ে কি কাজ? বাসাতেই তো থাকবো। ব্যবসা করো, বাসাতেও বিশ্রাম নাও, নতুবা ঘুরে আসো বাইরে থেকে। বাবার মুখের উপর কিছু বলেনি আর। ভাবলো অফিস গিয়ে পরে ব্যবস্থা না হয় করা যাবে। পরদিন সকাল হতে না হতে রোশনীদের বাসায় জিন্নাত বেগম সহ 3 ভাই বোন হাজির। খেয়া মেয়ের ব্যাগটা গুছিয়ে দিল। প্রফেসর সাহেবের চোখে পানি। রোশনী বাবার চোখে পানি দেখে কেঁদে দিল। এদিকে বিভব এসে রোশনীকে বলে উঠল, কি শান্তি, আজ থেকে আঙ্কেল ওর রুমটা আমাদের রোয়াজের কোমরা হবে। রোশনী মারার জন্য উদ্ধত হতেই মিসেস খেয়া এবং রোকসানা খানম বাধা দিল। স্পষ্ট ঘোষণা করল,
রোশনির রুম পাহারায় রোকসানা খানম নিজে ঘুমাবেন। বাড়ি থেকে বের হতেই রোমা শামা রোশনিকে নিয়ে সরাসরি পার্লারে চলে যাবে। এটা রোশনি ভাবতেই পারেনি। ওদের পার্লারে রেখে দাদিকে বাসায় দিয়ে আসলো। পার্লার থেকে সাজিয়ে দুবোন গেটের নিচে এসে কল দিল জিহাদকে। জিহাদ নিচ থেকে ভাবিকে বাসায় নিয়ে আসলো। সাদা মাটা বাসায় ঢুকে প্রথমে নতুন বউ যে ধাক্কাটা খেলো তা হলো শাশুড়িকে সালাম দিতেই মুখ ঘুরিয়ে অন্য রুমে চলে গেল। সাবরিনা সামনে এসে চেয়ার টেনে পায়ের উপর পা তুলে চা খাচ্ছে। জিহাদ ভেতর থেকে জাফর সাহেবকে ডেকে আনলেন। রোশনি সালাম দিতেই উনি মাথায় হাত দিয়ে দোয়া করে রোশনির হাতে একটা খাম দিয়ে বললেন, তোমার শ্বশুর এখন অক্ষম, বৌমা এগুলো দিয়ে ফুচকা খেও। কেন যেন মানুষটার এতটুকু কথা তার মন ছুঁয়ে গেল। জিন্নাত বেগম সোফায় বসলেন নাত বউকে নিয়ে। অপর পাশে সোফায় বসলেন জাফর সাহেব। ড্রয়িং রুমে চোখ বুলিয়ে দেখলেন স্ত্রী নেই, কিন্তু তার গুপ্তচর আছে। তাই অনেকটা জড়িয়ে বললেন, বৌমা কিছু গুরুত্বপূর্ণ উপদেশ দেই। এই সংসার তোমার, নিজের মতো সাজিয়ে নেবে। আমি আর তোমার শাশুড়ি পুরোপুরি কয়দিন আর বাঁচবো? রোমা, আমার বিয়ে হলে সংসারে থাকবে তুমি আর জাহিদের বউ। এর ছাড়া কোনো অহেতুক ঝামেলা কাঁধে নেবে না। বাস্তবতা বুঝবে, কাজ করবে। কিছুক্ষণে ইমোশনকে বলি দিতে হয়। আমার ছেলেটা ইমোশনাল, ও ভুল করলেই তুমি ধরিয়ে দেবে। মেয়েরা সংসারের রানী, চাইলে সব পারে। প্রতিটি সংসারে কিছু অবাঞ্ছিত পরগাছা থাকে, যাদের কাজ ঝামেলা করা, একেবারে উপরে ফেলবে। অতিরিক্ত তোমার হাতে। জাহিদের বউ, আসলে সংসারে তোমরাই তো থাকবে। আমার জাবিরের অনেক টাকা নেই, কিন্তু মনটা অনেক বড়। একটু ইমোশনাল, সামনে নেবে। শ্বশুরের ভারী কথাগুলোর মানে বুঝতে পারলেও বাস্তব প্রয়োগ বুঝতে একটু সময় লাগবে। বিচক্ষণতার সাথে আগাতে হবে, এতটুকু স্পষ্ট। শ্বশুর মানুষটাকে মনে ধরেছে বেশ। রোমা শামা রোশনিকে জাবিরের রুমে নিয়ে বসালো। সাদা মাটা ছিমছাম একটা রুম, চাকচিক্য নেই। রুমে ঢুকতেই শুকনো একটা সুবাস নাকে এলো। ভেতরটা নাড়িয়ে তুলল। রুমটা তার। বিছানায় বসেই মনে হলো মানুষটা এই বিছানায় বসেছে, এ বালিশে মাথা রেখেছে। সম্পূর্ণ নতুন অনুভূতি। শিউরে উঠছে মিষ্টি অনুভূতিগুলা, জানান দিচ্ছে আপন পরিবেশের আসন্ন সুখের কথা। আসলে কি সুখ হিসেবে ধরা দিবে নাকি অসুখ? রোমা শামা কয়েকটা ছবি তুলে বলল, ভাবি আপনি বসেন, আমরা নাস্তা নিয়ে আসি। রোশনি আবদার করে বলল। মেকআপ উঠিয়ে ফেলি। রোমা আহত স্বরে বলল, ভাইয়া দেখবে না? কি দরকার বলো, ছবি উঠেছো না তোমরা, তাই দেখিও। আমার স্কিন সেন্সিটিভ। দু বোন সম্মতি দিতেই মেকআপ তুলে ফ্রেশ হয়ে বসলো। ইচ্ছে করেই মেকআপ উঠালো, দেখাবে না ওই মানুষটাকে, কিন্তু শাড়ি খুলেনি। আসার পর থেকে শাশুড়ি বা বড় ননদ একবারও আসেনি দেখা করতে। রাতের খাবারের টেবিলেও তারা ছিল না। জাবিরের আসতে দেরি হবে জিহাদকে জানিয়েছে। আজ বাড়ির নতুন বউয়ের জন্য সমস্ত রান্না করেছে জিন্নাত বেগম। সাহায্য করেছে দুই ননদ। দাদি শাশুড়ি নিজের হাতে তুলে খাইয়ে দিয়েছে। রোমা শামা জানালো বাবা মায়ের ঝগড়া হয়েছে, তাই এমন দূরত্ব। রোশনি কথা বাড়ায়নি। ড্রয়িং রুমে বসে চারজন গল্প করছিল আর অপেক্ষা করছিল জাবিরের। ঘড়ির কাঁটা ঠিক 11:10। কলিং বেল বেজে উঠল। রোমা শামা লাফিয়ে উঠল। ভাইয়া এসেছে। জিহাদ এগিয়ে গিয়ে দরজা খুলে দিল। সালাম দিতেই সালামের উত্তর দিয়ে জুতা খুলে ঘুরে সোফার দিকে তাকালো। রোশনির হার্টবিট মনে হচ্ছে কন্ট্রোলে নেই। জাবিরের হাতে দুটো ব্যাগ এবং মিষ্টির প্যাকেট। ব্যাগ দুটোতে ফলমূল। রোমা শামা এগিয়ে এসে খুশি মনে নিল। এক পলক দেখল রোশনিকে, চোখ সরিয়ে নিল। রোশনি সালাম দিলে সালামের জবাব নিল। বেসিনে হাত ধুতে ধুতে জিহাদের সাথে দেরি হওয়া নিয়ে কথা বলছিল। সবার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, খেয়েছো? রোমা শামা উত্তর দিল, খেয়েছি আমরা, আপনাকে দিয়ে দিব ভাইয়া। সাই দিতেই টেবিলে খাবার সাজালো। শামা রোশনিকে ডাইনিংয়ে টেনে নিয়ে এলো। এক পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে।
তখন থেকে নির্লজ্জ চোখ দুটো সংযত করার চেষ্টা করেও ব্যর্থ। যা ভেবেছিল তার চেয়ে বয়স বেশি জাবিরের। এই বয়সটা যেন তার ব্যক্তিত্ব আরো অনেক বেশি ফুটিয়ে তুলেছে। বিহায়া মন এক দেখাতেই অস্বাভাবিক স্বামীর প্রেমে পড়ে গেল। ছাইরঙ্গা শার্ট যেন মানুষটাকে ফুটিয়ে তুলেছে, অথচ ঘাম লেগে আছে শার্টে। হাত দুটো এবড়ো থেবড়ো গুটানো। বেসিনে মুখ ধোয়ার সময় ছিটিয়ে পড়া পানির ভেজা দাগ শার্টে দৃশ্যমান। এমন এলোমেলো কারো প্রেমেও পড়া যায়? এই লোকটার সাথে এতদিন মশকরা করে তুমি করেছে। জিভে কামড় দিল, কেউ না দেখা মতে। অনুমতি না নিয়ে তুমি করেছে বেয়াদবের মতো। ভেবেছিল নিজের বয়সী বা 2-1 বছরের বড়। মা বাবা বলেছে মানানসই বয়স, অথচ ভালোই বয়সের ফারাক। না, ভুল শুধরাতে হবে। তুমি থেকে আপনি বলাটাই ভদ্রতা। রোমা শামা রোশনির ফোনটা হাতে নিয়ে ভাইকে ছবি দেখিয়ে জানালো, ভাবিকে পার্লার থেকে সাজিয়েছি। এই যে ছবি দেখেন, কি সুন্দর লেগেছিল। আপনি তো দেরি করে এলেন ভাইয়া, সাজু দেখতে পেলেন না। বেশিক্ষণ রাখলেই স্কিনের সমস্যা হতো। ছবি দেখে ভাবলেশহীন প্রতিক্রিয়া, মুখে উচ্চারণ করল। মেকআপ তুলে ফেলাতে বেশি সুন্দর লাগছে এখন। লজ্জা পেয়ে মাথা নোয়ালো রোশনি। রোমা শামা মুচকি হাসছে। এর মাঝে রোশনিকে কেমন লাগছে তা খেয়ালও করেছে। একবারও তো ভালো করে তাকিয়ে দেখেনি মুখের পানে। তবুও কত অনুভূতি নিয়ে সহজে বলে দিল বাক্যটা। জিহাদ আফসোস নিয়ে বলল, ছিলাম ভাইয়া সাদা মাটা পছন্দ করে, আমার টাকাগুলো লস। সবচেয়ে ভাবিকে রেস্টুরেন্টে নিয়ে বুফে খাওয়াতে পারতাম। শামা বলল, ভাইয়া আপনি এমন কেন? সুন্দর করে একটু প্রশংসা করলে ভাবিও খুশি হতেন। কথা কম, একজন করে হা করো। ভাত মেখে প্রথম লোকমা জিহাদকে খাইয়ে দিল। যথাক্রমে রোমা শামাকে খাইয়ে 4 নাম্বার লোকমা রোশনির মুখের সামনে ধরল। চক্ষু কপালে রোশনি। আশ্চর্যজনক হলেও সত্য এই প্রতিক্রিয়া 3 ননদ দেবও দেখেছে। জাবিরের ভ্রু কুঁচকে আছে। জিহাদ পানি খাওয়ার বাহানায় সরে গেল। রোমা পরিস্থিতি স্বাভাবিক করতে বলল, ভাবি খাচ্ছেন না কেন? ভাইয়া ভাত মাখালো, আমরা 3 প্লেটও খেতে পারি। ভাইয়ার হাতে জাদু আছে। শুকনো ঢোক গেলে রোশনি লোকমা মুখে নিয়ে একপাশে সরে এলো। ওষ্ঠ কম্পন স্পষ্ট বুঝতে পেরেছে জাবির। মনোযোগ সরিয়ে বোনদের জিজ্ঞেস করলো মা এবং অন্য বোন খেয়েছে কিনা। ভাগ্নিটা ইদানিং কাছে আসে না, সবই বুঝতে পারে। ভেতর থেকে চাপা শ্বাস বেরিয়ে আসে। আজও জানে না তার অপরাধ কি। খাবার শেষ করে সবাইকে ঘুমাতে যেতে বলল। এদিকে রোশনি রুমের এক কোণার চেয়ারে বসে আছে। বসে বসে নখ কামড়ে যাচ্ছে। এতদিন ফোনে যেসব আচরণ করেছে, এখন যদি ওসব নিয়ে প্রশ্ন করে, সে যা ভেবেছিল সম্পূর্ণ তার বিপরীত স্বভাব। লজ্জা ঘিরে ধরেছে। রুমের দরজায় কড়া নাড়ল। অনুমতি নিয়ে প্রবেশ করে ফ্রেশ হতে চলে গেল ওয়াশরুমে। ওয়াশরুম থেকে বেরিয়ে বলল, এই শাড়ি পরে ঘুমালে তো গরম লাগবে তোমার। অপরাজিতা, পারবে ঘুমাতে? আবার সেই নাম। একই নাম কতজনের মুখে শুনেছে, কিন্তু এতটা মুগ্ধ কেউ করেনি। হালার সম্পর্কে সৌন্দর্য এত মধুর কেন? আড়ষ্ঠতায় কথা বেরোয়নি মুখ দিয়ে। গরম লাগা সত্ত্বেও শাড়ি পরে শুয়ে গেল। বাতি নিভিয়ে জাবির শুয়ে পড়ল, খাটের অন্য পাশে শুয়ে পড়ল। মনে মনে জাবিরের জ্ঞাতি গোষ্ঠী উদ্ধার করছে। দ্বিতীয়বার আর একটিও প্রশ্ন কেন করলো না? কথাবার্তা না বলে শুয়ে গেল। এতদিন দেখা না করার অভিমানটুকুও ভাঙালো না। রোশনি এপাশ ওপাশ করছে। জাবির পাশ ফিরে বলল, এমন শাড়িতে অস্বস্তি লাগাটা স্বাভাবিক, চেঞ্জ করছো না কেন? লোকটা কথা বললেই রোশনি স্তব্ধ হয়ে যায়। কিছুটা সময় পেরিয়ে গেল। রুমের লাইট জ্বালিয়ে আদেশ দিয়ে বলল, যাও, শাড়ি পাল্টে জামা থাকলে ওটা পরে আসো। বাধ্য মেয়ের মতো উঠে গিয়ে একটা 3 পিস পাল্টে আসলো। শাড়িটা বারান্দায় মেলে শুয়ে পড়ল। রোশনি ছটফট দেখে প্রশ্ন করল, কোনো অসুবিধা? জায়গা পরিবর্তনে ঘুমের ব্যাঘাত ঘটে। হাত বাড়িয়ে কোমর ধরে কাছে টেনে নিয়ে এলো। কপালের চুলগুলো সরিয়ে সেখানটাতে আলতো ঠোঁট ছুঁয়ে বলল, ফোনে তো কথার বুলি ফোটে। প্রথম স্পর্শ, আড়ষ্ট ভাব, বুক টুকপুক কাঁপুনি, নতুন অনুভূতি। সামান্য কপালে চুমুতেই কুপকাত অপরাজিতা রোশনি। স্ত্রীর থুতনি তুলে বলল, তাকাও আমার দিকে। বাকি প্রেমটা না হয় আইসক্রিম
ফুচকা খাইয়ে পার্কে হাত ধরে হেঁটে বৃষ্টিতে ভিজে করা যাবে। লজ্জায় আনত মুখ রাঙা হলো, চোখ বুজে ভাবতে লাগলো, না মানুষটা এতটাও বোকাশোকা নয়। পুরুষ মানুষ কি বোকা হয়? কখনো স্রোতবিহীন নদী, তো কখনো জোয়ার ভাটার ছন্দপতন। সকালের আলো ঝোঁকে পড়তেই চোখ খুলে প্রথম নজরে পড়ল তার কামরার সুন্দরতম পুষ্প। কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে গেল। আজ অফিস ছুটি নিয়েছে, যা তার রেকর্ডে খুব কম আছে। কি জানি কেন এত করে মন চাইল ছুটিটা নিতে। উঠে ফ্রেশ হয়ে দরজা খুলে রুম থেকে বেরিয়ে এসে দেখলো আম্মা এবং সাবরিনা বসে নাস্তা করছে। কথা না বলে রান্নাঘরে চলে গেল নাস্তা বানাতে। ভাই বোনগুলো সবসময় রান্না করে, আজ নিজে করে খাওয়াবে বলে পণ করলো। সকাল 8টা, কেউ আজ বাইরে যাবে না, রাতেই জানিয়েছে। নুডলস এবং ডিম নামিয়ে সেদ্ধ হতে দিল। রান্নাঘরে আরেকজনের উপস্থিতি টের পেল। আমি কি পেঁয়াজ কেটে দিব? ঈষৎ হেসে মাথা নেড়ে সম্মতি জানালো। রোশনি যাবতীয় অন্য সব উপকরণ রেডি করে দিল। এরপর চা বসিয়ে দিল চুলায়। জাবির প্রশ্ন করলো, শ্বশুর আব্বা নাকি খুব ভালো পাকোড়া বানায়? রোশনি ভ্রুচিয়ে জিজ্ঞেস করলো, বাবা বলেছে হুম। জঘন্য পাকোড়া বানায়, বিফ ছাড়া কেউ খায় না। বিভবকে? আমার ছেলেবেলার বন্ধু আর বাবার ওস্তাদজি, যে বাবাকে সুর সম্রাট আলাউদ্দিন খাঁ বানানোর ব্যর্থ চেষ্টায় আছে। মাথার সব কটা স্ক্রু পড়ে গিয়েছে, দু একটা ছাড়া। সাথে আমার বাবারগুলোও ঢিলা করে ফেলেছে। ও একটা আস্ত স্টুপিড, বুঝলেন? বাড়িতে যতক্ষণ থাকে বেসুরে গান ধুমধাম বাদ্য নিয়ে পড়ে থাকে। আমার মাথার চুল অর্ধেক ওর জন্য পড়ে গিয়েছে। তুমি সম্বোধন ঠিক ছিল। মিনমিন করে উত্তরে বলল। না, আপনি অনেক বড়। জাবির রোশনির দিকে তাকিয়ে বলল, আমি পছন্দ করেছি সেই সম্বোধন, মনে থাকবে? নত মাথায় রোশনি জবাব দিল, জি। তাহলে ডাকো। লজ্জায় আনত মাথা, উত্তরে বলল, পরে আর একটু অভ্যস্ত হই। মনে থাকে যেন। উপর নিচ পরপর মাথা ঝাঁকিয়ে জানালো মনে থাকবে। তুমি গান পছন্দ করো না? করি না আবার। আমি গান গাইতেও ভালোবাসি, কিন্তু বিভোরের মতে আমার গানের নাকি সুর হয় না। ও একটা আস্ত বাদর, ও নিজেই কিছু পারে না। জাবির রোশনির কথাগুলো শুনতে ভীষণ মজা পাচ্ছে। শ্বশুরের কপি মেয়ে, ভেবে চিনতে কথা বলে না মেয়েটা, যা বলে স্পষ্ট, মন স্বচ্ছ। জাবির হাসে। নাস্তা বানানো শেষ, টেবিলে নাস্তা সাজাচ্ছে। তখনই রোজিনা রোশনিকে শুনিয়ে সাবরিনাকে কর্কশ ভাষায় বলে উঠল, টেবিলে যখন কেউ খায় তখন অন্য কেউ কোনো সাহসে টেবিল সাজায়? সরাতে বল এসব, নতুবা সব ফেলে দিব। অবাক হয়ে তাকিয়ে রইল রোশনি। পিছন থেকে সব শুনতে পাচ্ছে জাবির। চোখ বুঝে নিজেকে বুঝিয়ে রোশনির কাছে এসে বলল, কষ্ট করে নাস্তাগুলো ড্রয়িং রুমে সাজাও, সবাই ওখানে খাবে। রোশনি বাধ্য মেয়ের মতো ড্রয়িং রুমে সাজালো। মনের মাঝে রোজিনার এমন ব্যবহার সন্দেহ জাগাচ্ছে। খানিক বাদে সবাই উঠে ফ্রেশ হয়ে খেতে এলো। আন্দাজ করে নিল কাহিনী কি। তার একমাত্র কাজই হলো এ বাড়ির পরিস্থিতি শুকনোভাবে মনে গেঁথে নেয়া। 3 ভাই বোন আজ বেশ খুশি। ভাইয়া নাস্তা বানিয়েছে। জিন্নাত বেগম ছেলের কাছ থেকে সব শুনে ছেলেকে একটাই কথা বললেন, এটা রোশনির পরীক্ষা সংসার সামলানোর, ছেড়ে দে পরিস্থিতির উপর। দাদা ভাই তো আছেই, সামলে নেবে। মায়ের কথা শুনলেও মনে সাহস পাচ্ছে না জাফর সাহেব। স্ত্রী আর কন্যা সাবরিনা দুটোকে হাড়ে হাড়ে চেনেন তিনি। বাড়াবাড়ি করলে ঘর থেকে বের করে দেবেন দুটোকে বলে মনে মনে ভাবলেন। স্ত্রীকে তার বাপের বাড়ি আর কন্যাকে তার শ্বশুর বাড়ি পাঠাতে হবে। ড্রয়িং রুমে নাস্তা খেতে খেতে সবাই গল্প করছে। কলিং বেল বাজলে রোমা গিয়ে দরজা খুলে দেয়। তাইফকে দেখে সালাম দিল। তাইফের সাথে যে এসেছে তাকে প্রথম দেখাতে না চিনলেও যখন চিনল বুকের ভেতরটা আটকে উঠল। জাবির তাইফকে দেখে হাসি দিল। পাশে থাকা নারী এই মজলিসে সম্পূর্ণ অনাহুত। ক্রোধান্বিত চোখে তাইফের দিকে তাকাতেই হাত জোর করে মাফ চাইল তাইফ। রঞ্জনা সোফায় বসে দেখলো সবাই খেতে ব্যস্ত। করুণ গলায় বলল, আই এম এক্সট্রিমলি সরি, অসময় চলে এসেছি। আসলে বিকেলে আমার ফ্লাইট, তাই ভাবলাম একবার দেখা করে যাই। জাবির খেয়ে যাচ্ছে টিভির স্ক্রিনে চোখ রেখে, কথা বলছে না।
রঞ্জনা সবার নাম ধরে জিজ্ঞেস করছে কে কেমন আছে। রোশনির দিকে তাকিয়ে বলল, আপনাকে তো ঠিক ছিলাম না। কে হন আপনি ওদের? শরবতের গ্লাসে চুমুক দিয়ে রোশনি উত্তর করল,